সুপ্রভাত বন্ধুরা। আজ 17 আগস্ট রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং শুক্রবার উত্তর কোরিয়ার রাজনৈতিক ব্যবস্থাকে সম্মান করার এবং সামরিক আস্থা তৈরি করার অঙ্গীকার করেছেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের কোনো ইচ্ছেই নেই প্রিয়ংয়ের, এমন বক্তব্যের একদিন পরেই তিনি এই বক্তব্য দেন। এই খবর দিয়েছে সংবাদ সংস্থা এএফপি। জুন মাসে নির্বাচিত হওয়ার পর থেকেই লি জে মিয়ং প্রতিশ্রুতি দিয়ে আসছেন তিনি পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন এবং কোনো পূর্ব শর্ত ছাড়াই সংলাপ চালিয়ে যাবেন। এটা তার একগুঁয়ে অবস্থানকারী পূর্বসূরি সরকারের নীতির সম্পূর্ণ বিপরীত। প্লাস্টিক দূষণ মোকাবিলায় ঐতিহাসিক চুক্তি করার লক্ষ্যে হওয়া বৈঠক শুক্রবার কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। শেষ মুহূর্তে প্রস্তাবিত সমাধান নিয়েও ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। 185টি দেশের প্রতিনিধিরা বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত আলোচনায় অংশ নেন। এক পক্ষ সেখানে প্লাস্টিক উৎপাদন সীমিত করা এবং ক্ষতিকর রাসায়নিক ধীরে ধীরে বন্ধের মতো সাহসী পদক্ষেপ চেয়েছে, কিন্তু তেল উৎপাদনকারী দেশগুলো চেয়েছে চুক্তিটি শুধু বর্জ্য ব্যবস্থাপনার ওপর সীমিত থাকুক। 5 আগস্ট শুরু হওয়া জেনেভাতে রাষ্ট্রসংঘ আয়োজিত এই আলোচনা বৃহস্পতিবারের নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও চুক্তি হয়নি। নরওয়ে আলোচক বলেন, আমরা এখানে জেনেভায় প্লাস্টিক দূষণ বন্ধের কোনো চুক্তি আদৌ করতেই পারিনি। ইসরায়েলি আগ্রাসনের মুখে প্যালেস্তাইনকে যখন স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার তোড়জোড় করছে বিশ্বের বহু দেশ, তখন সেই পরিকল্পনাকে বানচাল করতে ওয়েস্ট ব্যাংকে উপনিবেশ গড়ার কথা ভাবার ঘোষণা করলেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেঞ্জলেল স্মিট্রিচ। আজ তিনি ঘোষণা করেছেন ওয়েস্ট ব্যাংকে বহু প্রতীক্ষিত এক উপনিবেশ গড়ে তোলার কাজ শীঘ্রই শুরু করা হবে। এই বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনেরই সম্মতি রয়েছে, যদিও দুই রাষ্ট্রনেতা আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা করেননি। আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবার গভীর রাতে মুখোমুখি বৈঠকে বসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই রাষ্ট্রনেতার মধ্যে ঘণ্টা তিনেকের কথোপকথন হয়েছে। আলোচনা হয়েছে মূলত ইউক্রেন যুদ্ধ নিয়ে। সেই বৈঠকের প্রথম প্রতিক্রিয়া জানালেন পুতিন। জানালেন বৈঠক ফলপ্রসূ হয়েছে, এমনকি সিদ্ধান্তের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছেন তারা। অন্যদিকে পুতিনের সঙ্গে বৈঠক সেরেই জেলেনস্কিকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবারই ওয়াশিংটন যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আসছি দেশের খবরে। আরএসএস এবং জনবিন্যাস নিয়ে আরএসএসের দীর্ঘদিনের এজেন্ডাকে স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠান থেকে স্বীকৃতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ৭৯তম স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 100 বছর ধরে দেশের সেবা করে যাচ্ছে। আরএসএসের স্বয়ংসেবকরা দেশের জন্য নিজেদের জীবন সমর্পণ করেছেন বলেও তিনি দাবি করেছেন। তিনি আরএসএসের বিষয়ে খুব গর্বের সঙ্গেই বলেছেন, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে দেশের ভেতরে বিভাজন তৈরির অভিযোগ হামেশাই আরএসএসের বিরুদ্ধে রয়েছে। মোদী সরকারের এক দশকে সেই কাজের গতি বিপুল বেড়েছে। 15ই আগস্ট মোদীর ভাষণের পর বিরোধীরা মোদীর বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে রবিবার বিহারের সাসারাম থেকে শুরু হবে ভোটের অধিকার যাত্রা। 16 দিন ধরে রাজ্যের 1300 কিলোমিটার পথ অতিক্রম করবে এই যাত্রা। 1 সেপ্টেম্বর পাটনায় বিশাল সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে মানুষের অধিকার রক্ষার এই লড়াই। আরজেডি প্রধান তেজস্বী যাদব সহ রাজ্যের বিরোধী মহাগঠবন্ধন শীর্ষ নেতৃবৃন্দ এই যাত্রায় সামিল হবেন। কংগ্রেসের বক্তব্য, এক ব্যক্তি এক ভোট এই নীতির পক্ষে আন্দোলন চলবে। এরই সঙ্গে বিজেপি তথাকথিত ডাবল ইঞ্জিনের অন্যতম ইঞ্জিন হিসেবে নির্বাচন কমিশনকে বরদাস্ত করা যাবে না, আবারও জানিয়ে দিলেন রাহুল গান্ধী। 3 মাস তদন্তের পর পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইউটিউবার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে 2500 পাতার চার্জশিট জমা দিল হরিয়ানার হিসার থানার পুলিশ। তদন্তকারীদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে চরবৃত্তির যথেষ্ট প্রমাণ মিলেছে। জ্যোতি মালহোত্রা ট্রাভেলস উইথ জো নামে একটি ইউটিউব চালাতেন। চলতি বছরের মে মাসে হরিয়ানার হিসার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ ছিল পাকিস্তান হাইকমিশনের আধিকারিক দানিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি। শুধু তাই নয়, একাধিকবার পাকিস্তান সফর করেছেন এই জ্যোতি মালহোত্রা।
ট্রাম্প এবং পুতিন বৈঠককে স্বাগত জানালো ভারত। আলোচনা এবং কূটনীতির মাধ্যমে ইউক্রেন যুদ্ধের অবসান চায় নয়াদিল্লি। শনিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কেবল আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই যুদ্ধের অবসান ঘটানো সম্ভব। গোটা বিশ্ব দ্রুত এই যুদ্ধের শেষ দেখতে চাইছে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে। যদিও প্যালেস্তাইনের ওপর ইসরায়েল এবং আমেরিকার যৌথ আগ্রাসনের বিষয়ে কোনো বাক্য ব্যয় করেনি মোদী সরকার। বেঙ্গালুরুর এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হলো 2 শিশুসহ 5 জনের। শনিবার ভোরে মর্মান্তিক এই ঘটনা ঘটে বেঙ্গালুরু নগরপেট এলাকার স্টিল মার্কেট সংলগ্ন এক বহুতল আবাসনে। দুর্ঘটনায় এতগুলি প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। কিভাবে এই অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে মৃতদের 4 জনই একই পরিবারের সদস্য। দিল্লির মেন্ডুলি জেলে আত্মঘাতী হলেন সাজাপ্রাপ্ত গ্যাংস্টার সালমান ত্যাগী। জেল প্রশাসন জানিয়েছেন রাত 11:30 নাগাদ 15 নম্বর সেলে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিছানার চাদরে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ত্যাগী। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। এই ঘটনায় রহস্যের গন্ধ দেখছেন রাজনৈতিক মহল। তাকে নিয়ে বিতর্ক নেহাত কম নয়। বিনায়ক দামোদর সাভারকরের নাম নতুন করে বিতর্ক তৈরি করল স্বাধীনতা দিবসের দিনে। বিজেপি ক্ষমতায় আসার পরে সাভারকরকে নানাভাবে ইতিবাচক প্রচারে আনা হয়েছে। বরাবর তার নাম ব্যবহারে আপত্তি জানিয়েছে বিরোধী দলগুলি। শুক্রবার স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের একটি পোস্টার ঘিরে রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠেছে। স্বাধীনতা দিবস নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া এক পোস্টারে দেখা গিয়েছে লালকেল্লার পটভূমিতে ভারতের জাতীয় পতাকার সামনে মহাত্মা গান্ধী, ভগৎ সিং এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি, কিন্তু তাদের সবার উপরে সাভারকরের ছবি। এই পোস্টার নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এখন রাজ্যের খবর। রহস্য মৃত্যুর 4 দিন পর নন্দীগ্রামের মৃত নার্সের দেহের ময়না তদন্ত হলো শনিবার। পরিবারের দাবি মেনে কেন্দ্রীয় হাসপাতালেই সেই প্রক্রিয়া শেষ হয়েছে। দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। তবে এবার সিবিআই তদন্তের দাবি করছে পরিবার। নিরপেক্ষ তদন্ত দাবি করে সিপিআইএমের বিক্ষোভ মিছিল সংগঠিত হয় এদিন। বছর 3 আগে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নায়রাবিলা গ্রামে বোমা বিস্ফোরণে উড়ে গিয়েছিল তৃণমূল বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়ি। তৃণমূল নেতা, তাঁর ভাই সহ আরও একজনের ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়েছিল। সেই ভূপতিনগরেই এবার বোমা ও বারুদ সরবরাহের অভিযোগে পুলিশের হাতে ধরা পড়লেন তৃণমূলের আর এক দাপুটের নেতা। ধৃতের নাম সুবীর মাইতি। পুলিশ সূত্রে খবর, গাড়িতে বোমা তৈরির মশলা নিয়ে যাওয়ার পথে ভূপতিনগর থানা এলাকায় ধরা পড়েন তিনি। ধৃতের কাছ থেকে প্রায় 35 কেজি বারুদ ও মশলা উদ্ধার হয়েছে। তৃণমূল কংগ্রেসের মঞ্চে হাজির হলেন জেলা শাসক আয়েশা রানী ও পুলিশ সুপার সায়ক দাস। এই ঘটনাতেই শোরগোল পড়ল বর্ধমানে। শনিবার দুপুরে বর্ধমানের কার্জন গেট চত্বরে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে খেলা হবে দিবস পালন করা হয়। ওই মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে বর্ধমান শহরের 250টি ক্লাবকে 4টি করে ফুটবল দেওয়া হয়। ওই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েশা রানী ও পুলিশ সুপার সায়ক দাস। বিতর্কের সূত্রপাত এখানেই। প্রতিনিয়ত পাড় ভাঙছে গদাধর নদীর। আর এই ভয়াবহ নদী ভাঙনে এই মুহূর্তে সীমাহীন সংকটের মুখোমুখি দাঁড়িয়ে কোচবিহার জেলা তুফানগঞ্জ 1 নং ব্লকের চিলাখানা 1 নং গ্রাম পঞ্চায়েতের জায়গির চিলাখানা বসপাড়া এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই আবাদি জমি সহ বড় অংশের বাড়িঘর বিলীন হয়ে গেছে এই নদী গর্ভে। এই মুহূর্তে গদাধর নদীর জলস্তর কমতে শুরু করেছে, আর এর মধ্যেই ব্যাপক আকার ধারণ করেছে এই পাড় ভাঙন। অত্যন্ত দ্রুততার সাথে এই এলাকায় স্থায়ী পাড় বাঁধ নির্মাণ করা না হলে এই নদী ভাঙনের মোকাবিলা করা সম্ভব নয়। তাই এই ভাঙন কবলিত এলাকায় অসহায় মানুষদের দাবি, অবিলম্বে ভাঙন ঠেকাতে দ্রুত পাথরের বাঁধ নির্মাণ করুক প্রশাসন। নদী ভাঙনের বিষয়টি প্রশাসনের অজানা নয়। এলাকায় বিধায়ক থেকে শুরু করে বিডিও, সেচ দপ্তরের আধিকারিক কিংবা গ্রাম পঞ্চায়েতের প্রধানের একাধিকবার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসেছেন তাঁরা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
শেষে খেলার খবর। শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটার সালিয়া সামানকে ম্যাচ গড়া পেটার অভিযোগে 5 বছরের জন্য সমস্ত ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছে। আইসিসি দুর্নীতি দমন ট্রাইব্যুনাল এই শাস্তি ঘোষণা করেছে। জানা গিয়েছে, এমিরেটাস ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন কোড ভেঙেছেন সালিয়া। আবুধাবি টি10 লিগে 2021 সালে নিয়ম ভেঙেছিলেন তিনি। ভারতীয় দলের নতুন ফুটবল কোচ হয়ে বড় চমক দিলেন খালিদ জামিল। নেশনস কাপের জন্য 35 সদস্যের দল ঘোষণা করেছেন তিনি। তাদের জাতীয় শিবিরে যোগ দিতে বলা হয়েছে। সেই 35 জনের দলে নাম নেই সুনীল ছেত্রীর। ভারতের হয়ে সর্বাধিক 95 গোল করা সুনীলকে রাখেননি খালিদ। বদলে অনেক নতুন নাম রয়েছে তার দলে। 35 জনের দলে মোহনবাগানের 7 ও ইস্টবেঙ্গলের 3 ফুটবলার রয়েছেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।